আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। অল্পের জন্য প্রাণে বাঁচলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। কেউ পাথর মারলে তাকে আমরা ফুল দিয়ে বরণ করব বলছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ঘোষণা ছাড়াই সোয়াবিন তেলের দাম লিটারে বাড়ালো ৯ টাকা, খোলা তেল ৫ টাকা। সরকারের অনুমতি ছাড়া ভোজ্য তেলের দাম বাড়াচ্ছে কোম্পানিগুলো। পিলখানা ট্র্যাজেডি দীর্ঘ ১৬ বছর পর স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে যেসব স্পর্শকাতর অজানা তথ্য। খালেদা জিয়ার যুক্তরাজ্য থেকে আসা চিকিৎসক দলের প্রধান রিচার্ড বিলি ঢাকায় পৌঁছেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এখন জানাবো বিস্তারিত খবর। সম্পূর্ণ নিউজ স্ক্রিপ্ট। বিস্তারিত খবর। অল্পের জন্য প্রাণে বাঁচলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বড় ধরনের এক দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এই ঘটনায় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান। পোস্টটিতে রাশেদ খান লিখেছেন, মহান আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় সামান্যের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। গণসংযোগ করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতবেগে আসা একটি ট্রাকের চাপা থেকে সামান্যের জন্য রক্ষা পেয়েছি। পেছন থেকে আমার শ্যালক আমাকে টান দিয়ে না ধরলে বড় ধরনের বিপদ হতে পারত। মহান আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া। এটি একটি বড় দুর্ঘটনা হতে পারত বলে উল্লেখ করেন তিনি। কেউ পাথর মারলে তাকে আমরা ফুল দিয়ে বরণ করব বলছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কেউ যদি আমাদের পাথর মারে আমরা তাকে ফুল দিয়ে বরণ করে নেব। কেউ গালি দিলে আমরা তাকে সালাম দেব। কেউ যদি সমালোচনা করে আমরা হাসি মুখে তা মেনে নেব। বাকিটা আল্লাহর হাতে। তিনি সবাইকে বিভেদে না যাওয়ার জন্য অনুরোধ করেন। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, কেউ গুলি করলে আমরা গুলি খাবো, কিন্তু কর্মীকে ডেকে পালিয়ে যাব না। গত ১৭ বছর ধরে রাস্তার মধ্যে কর্মীকে নামিয়ে কে কোথায় ছিল আমরা তা দেখেছি। তিনি বলেন, মানুষের কাছে আমি নাকি মাত্র ৫০০ ভোট পাবো বলে শোনা যায়। ৯ মাসে একটি নতুন দল যদি বাপদাদার পরিচয় ছাড়া ৫০০ ভোট পায়, এটাও অনেক বড় বিষয়। তিনি উল্লেখ করেন, আমি খেটে খাওয়া মানুষের সন্তান। আমার কোনো বড় বংশ নেই, টাকা পয়সা নেই বা বিদেশে পড়াশোনা করা হয়নি। আপনাদের মধ্য থেকেই আমি উঠে এসেছি। এনসিপির এই নেতা বলেন, যারা নির্বাচন এলে কেবল ফটো সেশন করতে নানা অভিনয় করে তাদের চিনে রাখুন, তাদের গতিবিধি পর্যবেক্ষণ করুন, তাদের অতীত বর্তমান কর্মকাণ্ডের দিকে সজাগ দৃষ্টি রাখুন, তাহলে আপনাদের চোখেই সব ধরা পড়বে। গত ১৭ বছরের রাজনৈতিক বাস্তবতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাস্তায় কে ছিল আমরা তা দেখেছি। বিএনপির অনেক নেতাকর্মীকে রাস্তায় দেখা গেছে, তবে যারা আন্দোলনের মাঠে ছিল না তারাই এখন বড় বড় কথা বলে এবং মানুষকে আওয়ামী লীগ ট্যাগ লাগায়। ঘোষণা ছাড়াই সোয়াবিন তেলের দাম লিটারে বাড়ালো ৯ টাকা, খোলা তেল ৫ টাকা। সরকারের অনুমতি ছাড়া ভোজ্য তেলের দাম বাড়াচ্ছে কোম্পানিগুলো। কোনো ধরনের ঘোষণা ছাড়াই নীরবে ভোক্তা পর্যায়ে সোয়াবিন তেলের দাম বাড়িয়েছে আমদানিকারক ও বাজারজাতকরণকারী প্রতিষ্ঠানগুলো। এবার এক লাফে বোতলজাত সোয়াবিনের দাম লিটারে ৯ টাকা বাড়ানো হয়েছে। খোলা তেলের দাম বাড়ানো হয়েছে ৫ টাকা। এতে করে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। ভোক্তা সংশ্লিষ্টরা বলছেন, অগ্রিম ঘোষণা ছাড়া এভাবে কূটকৌশলে দাম বাড়ানো কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। সরকারের সংশ্লিষ্টদের উচিত বিষয়টি খতিয়ে দেখা। এ নিয়ে ভোজ্য তেল আমদানিকারক ও বাজারজাতকরণকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং সরকারের সংশ্লিষ্টদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য দেখা দিয়েছে। কোম্পানিগুলোর দাবি, বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, তাই সরকার কি অবহিত করেই তারা দাম বাড়িয়েছে। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় বলছে, ব্যবসায়ীরা আবেদন করেছে ঠিকই, কিন্তু দাম বাড়ানোর কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। গতকাল রাজধানীর কাঁঠালবাগান, কারওয়ান বাজার, মোহাম্মদপুর সহ কয়েকটি বাজারে ঘুরে দেখা গেছে রূপচাঁদা, তীর, পুষ্টি, ফ্রেশ সহ প্রায় সব ব্র্যান্ডের বোতলজাত সোয়াবিন তেল বাড়তি দরে বিক্রি হচ্ছে। নতুন করে বাজারে আসা ৫ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৯৬৫ টাকায়। এছাড়া বোতলজাত প্রতি লিটার তেল ১৯৮ টাকায় নির্ধারণ করা হয়েছে। এতদিন বোতলজাত প্রতি লিটার ১৮৯ টাকায় ধরে বিক্রি হয়েছে। তবে নতুন দরের ১ ও ২ লিটারের বোতল এখনও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা হয়নি।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, দাম বাড়ানো হয়েছে কিনা তা আমার জানা নেই, তবে ব্যবসায়ীরা কয়েকদিন আগে দাম বাড়ানোর জন্য চিঠি দিয়েছেন। এখনও এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি। সরকারের অনুমতি ছাড়া কিভাবে দাম বাড়ানো হয়েছে সেই বিষয়ে আগামীকাল খোঁজ নেওয়া হচ্ছে। গত অক্টোবরেও সরকারের অনুমতি ছাড়া ভোজ্য তেলের দাম বাড়িয়েছিল কোম্পানিগুলো। তখন বাণিজ্য উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দেন, এভাবে দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। পরে দর বাড়ানো থেকে সরে আসেন ব্যবসায়ীরা। পিলখানা ট্র্যাজেডি দীর্ঘ 16 বছর পর স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে যেসব স্পর্শকাতর অজানা তথ্য। পিলখানা হত্যাকাণ্ডের দীর্ঘ 16 বছর অপেক্ষার পর সেই লোমহর্ষ ঘটনার পেছনের তথ্য সামনে এলো। স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে তাদের প্রতিবেদনে উঠে এসেছে স্পর্শকাতর অনেক অজানা তথ্য। কারা ছিলেন এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা, কারা ঘটনা জানতেন অথচ কিছুই বললেন না, আর কেনই বা সত্য চাপা পড়েছিল তার বিশদ বিবরণ উঠে এসেছে প্রধান উপদেষ্টার কাছে রবিবার জমা দেওয়া 400 পৃষ্ঠার এই প্রতিবেদনে। এই তদন্ত প্রতিবেদনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক এমপি ও সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস সহ আওয়ামী লীগের প্রভাবশালী রাজনৈতিক নেতা, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যাব, বিডিআর, এমনকি তৎকালীন মিডিয়ার কয়েকজন সহ প্রভাবশালী 80টিও বেশি ব্যক্তির নাম উঠে এসেছে। তদন্তের নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। সূত্রমতে একটি রাষ্ট্রীয় হত্যাকাণ্ড সংগঠিত হতে পারে যখন রাজনৈতিক সিদ্ধান্ত, প্রশাসনিক নিষ্ক্রিয়তা ও গোয়েন্দা ব্যর্থতার জাল একে অপরকে শক্তভাবে জড়িয়ে ধরে। এই জালের কেন্দ্রে কারা ছিলেন সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে কমিশন স্পষ্ট করে 80টিরও বেশি ব্যক্তিকে অভিযুক্ত ঘোষণা করেছে। প্রতিবেদনের রাজনৈতিক অভিযুক্তের তালিকায় শীর্ষে রয়েছেন শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ ফজলুর রহিম কলিম, সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, মোহাম্মদ কামরুল ইসলাম, ওয়ারেশাদ হোসেন বেলাল, মাহবুব আরাগিনী সহ আরও কয়েকজন। প্রতিবেদনে বেশ কয়েকজন সাবেক সেনা অফিসারের নাম এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক সেনাপ্রধান জেনারেল মুইন আহমেদ, সাবেক নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ, সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল এস.এম. জিয়াউর রহমান সহ আরও অনেকে। প্রতিবেদনে বলা হয়েছে এই হত্যাযজ্ঞে সরাসরি শেখ হাসিনার সবুজ সংকেত ছিল। তিনি দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার লক্ষ্যে এবং ভারতীয় স্বার্থ রক্ষার উদ্দেশ্যে এই হত্যাযজ্ঞে সায় দিয়েছিলেন। ব্যারিস্টার ফজলে নূর তাপসের বিরুদ্ধে অভিযোগ, তিনি এই হত্যাযজ্ঞের প্রধান সমন্বয়কারীর ভূমিকা পালন করেছেন এবং বিদ্রোহীদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। এছাড়া জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজমের বিরুদ্ধে উল্লেখ করা হয়েছে তারা সাদা পতাকা নিয়ে ভেতরে গেছেন এবং বেরিয়ে এসে সত্য চেপে গেছেন। পিলখানার ভেতরে অ্যাম্বুলেন্স পাঠিয়ে হত্যাকারীদের পালাতে সহায়তা করা, লাশগম, লুটপাট, প্রহসনমূলক অস্ত্র সমর্পণের সহায়তা সহ 13টি অভিযোগ আনা হয়েছে তারা দুজনের বিরুদ্ধে। তারা বিডিআর ডিজি সহ অন্য অফিসারদের লাশ দেখে এসেও বাইরে তা প্রকাশ করেনি, এমন অভিযোগ আনা হয়েছে প্রতিবেদনে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম মোহাম্মদ সোহেল তাজের বিষয়ে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ করা হয়। শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ করা হয় সেনা অভিযান চালানোর বিপক্ষে অবস্থান নিয়ে অফিসারদের হত্যা করে দেওয়ার সুযোগ করে দেন। র্যাব যখন পিলখানায় প্রবেশ করতে চায় তখন তিনি তাদের বাধা দেন। মাতিয়া চৌধুরী, মেহের আফরুজ চুরকি আওয়ামী লীগের নেতা তোরাব আলী ষড়যন্ত্র বাস্তবায়নে সহায়তা করেছে বলে উল্লেখ করা হয়। তোরাব আলীর ছেলে লেডা লিটন হত্যাকারীদের সঙ্গে সংযোগ স্থাপন করে পিলখানায় প্রবেশ এবং হত্যাকারীদের অনেককেই সঙ্গে নিয়ে এসে পালাতে সহায়তা করে বলে অভিযোগ করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বিডিআর হত্যাকাণ্ডের পরেই বাহিনীটির ডিজি হিসেবে দায়িত্ব নেন লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম। তার সময় অস্বাভাবিকভাবে বিডিআর সদস্যদের মৃত্যু হয়েছে। ব্যারিস্টার তাপস হত্যাচেষ্টা মামলায় অফিসারদের ডিজিএফআইয়ের হাতে তুলে দেওয়ার অভিযোগ করা হয়েছে তার নামে। লেফটেন্যান্ট জেনারেল হাসান সারোয়ারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাস্থলে তিনি গিয়েছিলেন, তবে বিদ্রোহের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে আওয়ামী লীগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সামরিক শৃঙ্খলা ভঙ্গ এবং মিথ্যা সাক্ষ্য প্রদান করেছেন। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হাকিম আজিজের বিরুদ্ধে চেইন অফ কমান্ড ভঙ্গসহ বিভিন্ন অভিযোগ করা হয়েছে। মিলিটারি অভিযান না করে 44 রাইফেলসকে নিয়ে কিছু হটে আসার অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুল আলম চৌধুরী 44 রাইফেলসের অধিনায়ক ছিলেন, তিনি ষড়যন্ত্রের সবকিছু জানতেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। তিনি শেখ সেলিমের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন বিডিআরের বিদ্রোহীদের। ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব সারোয়ারের বিরুদ্ধেও তাপস হত্যাচেষ্টা মামলায় সেনা অফিসারদের ফাঁসানোর নেপথ্যে তার সক্রিয়তার কথা উল্লেখ করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব সারোয়ারের বিরুদ্ধেও তাপস হত্যাচেষ্টা মামলায় সেনা অফিসারদের ফাঁসানোর অভিযোগ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বিদ্রোহ শুরুর পরপরই ডিজি বিডিআর মেজর জেনারেল শাকিল আহমেদ শেখ হাসিনাকে ফোন করে উদ্ধার অভিযানের অনুমতি চেয়েছিলেন। তিনি পরিস্থিতি জানার পরেও সৈন্য পাঠানোর ইঙ্গিত দিলেও দ্রুত কোনো পদক্ষেপ নেননি। এই বিলম্ব বিদ্রোহীদের সাহস বাড়িয়েছে এবং ভেতরের অফিসাররা প্রতিরোধের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে।
তদন্ত প্রতিবেদনে 2009 সালে গঠিত সেনার তদন্ত কমিটি ও জাতীয় তদন্ত কমিটির প্রধানদের দায়হীন তদন্তের বিরুদ্ধে বলা হয়েছে। এছাড়া গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতার কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদনটি বেশ বড়, এটি এখনও পুরোপুরি পড়া সম্ভব হয়নি। মন্ত্রণালয় বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। প্রতিবেদনে যেসব সুপারিশ করা হয়েছে তা পড়ার পর অবশ্যই বাস্তবায়ন করা হবে। প্রতিবেদনে ভারতের সম্পৃক্ততার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি জবাব দেন, পুরো প্রতিবেদন না পড়ে এই বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না। খালেদা জিয়ার যুক্তরাজ্য থেকে আসা চিকিৎসক দলের প্রধান রিচার্ড বিলি ঢাকায় পৌঁছেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে আসা চিকিৎসক দলের প্রধান রিচার্ড বিলি ঢাকায় পৌঁছেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।